যখন দীপাকে বলে যে আমি রূপার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, তখন দীপা অবাক হয়ে যায় আর বলে, ডাক্তারবাবু এ কি বলছেন আপনি? তখন সূর্য বলে, হ্যাঁ আমি ঠিক বলেছি। রূপা যা অন্যায় করেছে, রূপা যে বদমাইশি করেছে এবং সোনার জীবনের এত বড় একটা ক্ষতি করে দিয়েছে, সেক্ষেত্রে ওর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। তখন রূপা অঝরে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দেয়। তার কি পরিণতি ঘটে গেল সে কি করে বাবার সামনে মুখ দেখাবে? এদিকে জয় বলতে লাগে সোনাকে, সোনা তুই কোনো চিন্তা করিস না, তোর পাশে তোর কাকাই এখনও আছে, সারা জীবন তোর পাশে থাকবে, তোর কোনো চিন্তা নেই। তখন সেদিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে সবাই মিলে যখন একে একে সেখান থেকে চলে যায়, তখন রূপা অঝরে ঝরঝর করে কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। তখন সেখানে দীপ চলে আসে এবং দীপ এক গ্লাস জল নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রূপাকে জল খেতে দেয়। তখন রূপা বলতে লাগে, দীপ তুই আমাকে ভুল বুঝলি? তখন দীপ বলতে লাগে যে, রূপা দিদি, আমি তোমাকে আমি তোমাকেই বিশ্বাস করেছিলাম, সারা জীবন তোমার দলেই ছিলাম, কিন্তু আজ আর আমি থাকতে পারলাম না। তখন সেখান থেকে দীপ চলে যায় রূপাকে জলটা দিয়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবীর চলে আসে। প্রবীর এসে রূপাকে বোঝাতে রূপাকে বলতে লাগে যে, রূপা দিদি ভাই, তুই এমন একটা কাজ করবি আমরা কখনো বুঝে উঠতে পারিনি, কখনো ভেবে পাইনি। তুই একটা বার কাউকে না বলিস, অন্তত আমাকে একবার বলতিস, তাহলে কিন্তু তোর সমস্ত সমস্যার সমাধান করে দিতাম, কিন্তু তুই এমন একটা ভুল কাজ করলি। এই বলে প্রবীরও সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি সূর্য আস্তে আস্তে করে তো নিজের মতো নিজে কথা বলে চলে গেছে। তখন দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে, সে কি করবে বুঝতে পারছে না। তখন সোনা দৌড়ে ছুটে যায়, রূপার কাছ থেকে জলের গ্লাসটাকে নিয়ে নেয় এবং জলের গ্লাসটাকে টেবিলে রেখে দিয়ে সে রূপার হাতটা ধরে চলে যায়। তুমি এখনও দাঁড়িয়ে আছো, বেরো, বেরো এখান থেকে, বেরো। এই বলে মানে সোনা রূপার হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে সেই জুতোর র্যাকের পাশে যেখানে দীপাকে বসিয়ে দিয়েছিল আজ থেকে কয়েক বছর আগে তার শাশুড়ি, ঠিক তেমনিভাবেই রূপাকে বসিয়ে দিল সোনা সেই জুতোর র্যাকের পাশে বাইরে বার করে দিয়ে। তখন দীপা প্রচণ্ড জোরে জোরে সামনের দিকে এগিয়ে যায়, বলতে লেগে, সোনা তুই কী করছিস, কী করছিস? কিন্তু সোনা কিছুই শোনে না, সে সেখানে রেখে চলে আসে। তখন রূপা অঝরে কান্না করতে লাগে এবং দীপা মনে করতে লাগে তার পুরোনো দিনের স্মৃতি, যে স্মৃতিটা তাকে কুরে কুরে খেয়েছে। সেও একদিন এই জুতোর র্যাকের পাশে বসে সে খাওয়া দাওয়া করেছিল, তার শাশুড়ি তাকে বলেছিল যে এটাই তোমার জায়গা, এখানেই তুমি থাকবে। তখন দীপার মনটা একেবারে মানে কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি রূপা এত পরিমাণে কাঁদছে, তার কান্না আর সহ্য করা যাচ্ছে না। তখন দীপা রূপার কাছে এগিয়ে যায় আর তার পাশে গিয়ে বলতে লাগে, রূপা মা তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না, তোর সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি তোর পরিস্থিতিটা কেমন, তুই বোঝার চেষ্টা কর। সোনা বুঝতে পারিনি বলে তোকে এমন কাজ করেছে, তোর কোনো দোষ নেই মা, তোর পরিস্থিতিটা আমি বুঝতে পারছি, আমিও তোর মতো পরিস্থিতির শিকার হয়েছিলাম। একদিন আমার শাশুড়ি আমাকে এখানে বসিয়ে দিয়ে গিয়েছিল, আজকে দেখ আমি এই বাড়ির রাজরানী হয়ে রয়েছি। তুই চিন্তা করিস না, তোকে এখনও কেউ বুঝতে পারেনি, সেনগুপ্ত পরিবার তোকে এখনও চিনতে পারিনি, তুই মা কষ্ট পাস না, দুঃখ পাস না। এই বলে দীপা মানে কি বলবো, রূপাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগে। কিন্তু রূপা বলতে লাগে, মা আমি যেখানেই যাই সেখানেই সমস্যা তৈরি হয়, আমি যেখানেই যাই সেখানে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায়, আমি আর থাকবো না মা, আমি চলে যাবো এখান থেকে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সোনা তো ঘরের মধ্যে গিয়ে প্রচণ্ড রকমের সেই ছোটোবেলার মতো জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দেয়। আমার সঙ্গে রূপা এটা করলো, আমাকে কেউ বিশ্বাস করে না, আমার জীবনটাকে এভাবে ছারখার করে দিল। এই বলে সোনা বিভিন্ন রকমভাবে ঘরের মধ্যে গিয়ে মানে উথাল পাতাল করতে লাগে, সমস্ত জিনিসপত্র উথাল পাতাল করতে লাগে। জয় তাকে আটকানোর চেষ্টা করতে লাগে, সোনা মা তুই চুপ কর, তুই বোঝার চেষ্টা কর। কিন্তু সোনা চিৎকার করে আর কাঁদতে লাগে আর জিনিসপত্র ভাঙতে শুরু করে দেয়। তখন সেখানে সূর্য চলে আসে আর বলতে লাগে, সোনা মা তুই চুপ কর, মা তুই চুপ কর, তোর সঙ্গে যেটা হয়েছে অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু কি করি বল, এই অন্যায়টাকে তোকে মাথা পেতে নিতে হবে, তুই সহ্য করার চেষ্টা কর মা। কিন্তু সোনা কোনো মতে শুনতে চায় না, সে আবারও জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সূর্য তখন তার হুইল চেয়ার থেকে নিচে নেমে পড়ে আর নেমে সোনাকে বুকে জড়িয়ে ধরে তাকে আদর করতে লাগে। সোনা মা তুই ওরকম উত্তেজিত হোস না, তোর শরীরটা খারাপ করবে মা, মা তোর কেউ না থাকুক, তোর বাবা তোর পাশে আছে, তোর বাবা তোর সাথে আছে মা, তোর বাবার সাথে আছে। তখন সোনা একটু মানে স্থির হয় এবং আস্তে আস্তে করে তার বাবার কোলে লুটিয়ে পড়ে এবং তার বাবার কোলে মাথা রেখে বলতে লাগে, আমি কৃষ্ণকে অনেক বেশি ভালোবাসি বাবা, আমি কৃষ্ণকে অনেক বেশি ভালোবাসি। তখন মানে সূর্য মনে মনে বলতে লাগে, রূপমা তুই এত এত মেরিটোরিয়াস একটা স্টুডেন্ট, এত এত ম্যাচিওর একটা মেয়ে, সেখানে এত ভুল করলি মা, তুই কেন করলি মা, তুই কেন করলি? সূর্য তার কোনো প্রত্যুত্তর খুঁজে পাচ্ছে না। আর অন্যদিকে দেখতে পাচ্ছি রূপা প্রচণ্ড কান্না করছে আর মাকে বোঝানোর চেষ্টা করছে, মা আমি না সত্যিই খারাপ, আমি যেখানে যাই সেখানে সমস্যা তৈরি হয়। তখন দীপা বলতে লাগে, মা তুই ভুল বুঝছিস, তুই ভুল বুঝছিস, তোর পাশে মা আছে, তোর পাশে এখনও তোর মা আছে, তোর মা সারা জীবন তোর পাশে থাকবে, তুই চিন্তা করিস না, তোর এই ভুলটাকে আমরা ভেঙে দেবো, তুই চেষ্টা কর তোর এই ভুল বোঝাটাকে যেন সোনার মন থেকে মুছে দিতে পারি, ফ্যামিলির থেকে মুছে দিতে পারি, তোর এই ভুল বোঝাবুঝিটা সবাই যেন ভুল বুঝে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই ভুল বোঝাটা যেন সবাই বুঝতে পারে, মা তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তখন রূপা আবারও চিৎকার করে ওঠে, মা আমি পারবো না, তুমিই পারো, তোমার পরিস্থিতিটা আলাদা মা, আর আমার পরিস্থিতিটা আলাদা, আমি পারবো না সবাই সামনে
আমার নিজেরকে সত্য প্রমাণ করতে। তখন দীপা বলে, না মা, হেরে যাস না, হেরে যাস না, আমি তোর পাশে আছি। আবারও দীপা রূপাকে বুকে জড়িয়ে ধরে তাকে আদর করে তাকে সান্ত্বনা দিতে লাগে, মা তুই আমার সাথে থাকি, কোথাও যাবি না, তোর মা, এই মাটা তোকে ছাড়া কতদিন কাটিয়েছে, তোকে আর হারাতে চায় না মা, তুই আমাকে ছেড়ে চলে গেলি, তোর মায়ের অবস্থা কীরকম হয় বলতে পারিস? এই বলে দীপা রূপাকে বুকে জড়িয়ে ধরে দুই মা মাইজি কান্না করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরিয়ান রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবছে, রায় তোমাকে আমি একা ছেড়ে এসেছি, তোমাকে আমি একা ফেলতে চাইনি, কত অত্যাচার কত নির্যাতন করেছে সেনগুপ্ত পরিবার তোমার উপরে আমার উপরে, আমি সহ্য করতে পারছি না, না 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 না, আমি কোনো মতেই সহ্য করতে পারছি না, দেখি রায়কে একটু ফোন করে দেখি। এই বলে কৃষ্ণ আবারও রায়কে ফোন করতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি তখনই লাবণ্য ছুটে এসে ফোনটা দিয়ে দেয়। তখন রূপা সেই ফোনটা নিয়ে কেটে দেয়। তখন দীপা বলতে লাগে, মা তুই ফোনটা কাটলি কেন, তুই ফোনটা কাটি না, ফোনটা রিসিভ কর। তখন আবার কৃষ্ণ আবারও ফোন করে। ফোন করার পরবর্তী মুহূর্তে রূপা ধরে বলে, তুমি কেন ফোন করছো, তোমার সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই। কৃষ্ণ তোমাকে একটা ভালো কথা বলে দেই, তুমি আমাকে ভুলে যাও, আর কোনোদিনও তোমার সামনে আমি যাব না, তুমি আমার সামনে এসো না কো। এই বলে রূপা ফোনটা কেটে দেয়। তখন দীপা বলতে লাগে, মা তুই কী করলি, কৃষ্ণ তোকে সত্যিই খুব ভালোবাসে, ছেলেটাকে এত বড় আঘাত দিলি, ছেলেটা কী করে সামলাবি আঘাত, মা তুই ভুল করলি ভুল করলি। কিন্তু রূপা তখন অঝরে ঝরঝর করে কাঁদতে শুরু করে দেয়। সে কী করবে কী বলবে কিচ্ছু সে বুঝতে পারছে না। কৃষ্ণ তুমি আমাকে ক্ষমা করে দিও, কৃষ্ণ তুমি আমাকে ক্ষমা করে দিও, এই বলে সে অঝরে কান্না করতে লেগেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সূর্য আবারও মনে মনে ভাবতে লাগে, রূপা মা তুই এতটা ম্যাচিওর হয়ে তুই এত বড় একটা ক্ষতি করলি, তোর বোনের এত বড় একটা ক্ষতি করে দিলি, তুই কেন এমনটা করলি মা, তুই কেন এমনটা করলি? এই বলে সূর্য মনে মনে তার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। আর অন্যদিকে আমরা দেখতে লেগেছি আবারও কৃষ্ণ যেখানে বসে আছে সেখানে কিন্তু দুটো পুলিশ অফিসার চলে এসেছে, পুলিশ কনস্টেবল চলে এসেছে, এবং সেই কনস্টেবল দুটো এসে বলতে লাগে, এখান থেকে চলো চলো, এখান থেকে চলো, তুমি কি মাতাল হয়ে রয়েছো, মদটদ খেয়েছো? তখন কৃষ্ণ বলতে লাগে, না না, আমি কোথায় যাব কোথায় যাব, আমি এখানে একটু থাকি না। তখন পুলিশ কনস্টেবল দুটো বলে, না না, তোমার এখানে থাকা হবে না, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তোমার মনের আঘাত তোমার যা যেখানে তুমি বাড়ি গিয়ে মেটাও। তখন আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা গাড়িওয়ালা ছিল, সেই গাড়িওয়ালাটা বলতে লাগে, স্যার কোথায় যাবেন? তখন কৃষ্ণ বলতে লাগে, কোথায় গেলে মনটা ভালো হয় বলেন তো? তখন গাড়িওয়ালাটা বলতে লাগে, ঠিক আছে চলেন, সামনে একটা বার ক্লাব রয়েছে, নাইট ক্লাব, সেই নাইট ক্লাবে তোমাকে নিয়ে যাচ্ছি। তখন কৃষ্ণ সেখানে উঠে পড়ে এবং নাইট ক্লাবে পৌঁছে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সোনা নিজের ঘরের মধ্যে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছে, যে তোকে আমি এত ভালোবাসি রূপা, তুই আমার সঙ্গে এরকম করলি, তুই আমার সঙ্গে আমার জীবনটাকে ছাড়কার করলি, আমার জীবনটাকে শেষ করে দিলি, এই বলে সে অঝরে কান্না করতে লেগেছে, আমি এখন কী করব? তখন সেখানে কাকিয়া চলে আসার বলতে লাগে, সোনা তুই কাঁদিস না মা, কাঁদিস না। তখন সোনা বলতে লাগে, কাকিয়া তুমি এখান থেকে চলে যাও, আমি আর কারোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। তখন কাকিয়া উর্মি সেখানে এসে বসে এবং রূপার সোনার মনটাকে ব্রেনটাকে ওয়াশ করতে শুরু করে দেয়। তুই কেন হেরে যাবি, তোর এখন সবচেয়ে স্ট্রং পয়েন্ট তোর বাবা তোর পাশে রয়েছে, তুই নিজের মতো করে বাঁচ, নিজের মতো করে থাক। রূপা আমার জন্য আমার জীবনে কী কী ক্ষতি করেছে আমি তো সেটাকে রেকটিফাই করতে পারবো না, সেটাকে আমি ঠিক করতে পারবো না, কিন্তু শোনা তোর তো অল্প বয়স, তুই সব কিছু পাবি, নিজের জীবনটাকে ভালোভাবে উপভোগ কর, ভালোভাবে এনজয় কর, নিজের জীবনটাকে আরও সুন্দর করে কাটা। কিন্তু সোনা বলতে লাগে, না আমি আর পারবো না, এই ভাঙা মন নিয়ে আমি কী করবো? তখন উর্মি তাকে বোঝানোর চেষ্টা করতে লাগে, দেখ সোনা তুই বোঝার চেষ্টা কর, তুই এরকমভাবে পড়ে থাকলে তোর কোনো দাম থাকবে না, তোর কোনো মূল্যায়ন থাকবে না, তুই নিজের মতো করে বাঁচ, নিজের মতো করে চল, নিজের মতো করে নিজের জন্য বাঁচ। এই বলে উর্মি তার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দেয়। সোনা মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ আমি আর কারোর জন্য কষ্ট পাবো না, আর ঘরের কোনায় মুখ বুজে কান্না করবো না, আমি আমার মতো করে বাঁচবো। তাই জন্য সোনা উর্মির এই কথাবার্তা, উর্মির এই কনভেন্সের সুযোগ নিয়ে উর্মি সোনাকে যেভাবে ব্রেন ওয়াশ করেছে, উর্মির সমস্ত কথাবার্তা শুনে সোনা ডিসিশন নেয়, না আমি আমার মতো করে বাঁচবো। তাই জন্য সোনা উঠে দাঁড়ায় এবং সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেয়, দিয়ে সে নিজের ড্রেসটাকে চুজ করতে শুরু করে দেয়, কোন ড্রেসটা তার মানাচ্ছে। এই বলে সে সুন্দর একটা ড্রেস পরিধান করে, যে ড্রেসটা হচ্ছে অশালীন একটা ড্রেস, যেটা সেনগুপ্ত পরিবারের পক্ষে মানায় না, সেই ড্রেসটা সে পরিধান করে নেয় এবং ভালো করে মেকআপ টেকআপ করে তৈরি করে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে সে গাড়ি থেকে নেমেছে নাইট ক্লাবের সামনে এবং সে আস্তে আস্তে করে নাইট ক্লাবের দিকে এগিয়ে যেতে চলেছে। তো পরে আমরা দেখব এই ছেলেটাকে, তার পরিচয় কী, সে কোথা থেকে এসছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে সূর্য হুইল চেয়ারে বসে রয়েছে এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রূপা এবং দীপা দাঁড়িয়ে রয়েছে এবং দীপা বারবার রিকোয়েস্ট করছে, শোন রূপা মা তুই তো খাসনি কিছু, তুই খেয়ে নে মা, তুই খেয়ে নে। তখন রূপা বলতে লাগে, আমার খিদে নেই মা, আমার খিদে নেই, আমার খিদে নেই। তখন সূর্য বলতে লাগে, তোমরা খেয়ে নাও, তোমাদের খিদে পেয়েছে খেয়ে নাও। তখন রূপা বলতে লাগে, বাবা এই গলা দিয়ে ভাত আর নামবে, এই গলা দিয়ে খাদ্য আর নামবে না, খাবার আর খেতে পারবো না। তখন সূর্য বলতে লাগে, দেখো খেয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি, যা যা হয়ে গেছে ওটা নিয়ে ভেবে লাভ নেই, খেয়ে নাও। এই বলে সূর্য সেখান থেকে মুখ ঘুরিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন রূপা আবার বলতে লাগে, মা আমার গলা দিয়ে তো খাবার নামবে না। তখন দীপা বলতে লাগে যে, রূপা মা তুই না খেলে তোর বাবাও খেতে পারবে না, তোর বাবাও তখন খেতে পারবে না। তখন আমরা দেখতে পাচ্ছি দীপা এগিয়ে আসার বলতে লাগে, ডাক্তারবাবু আপনি খেয়ে নেন, আপনার তো ওষুধ খাওয়া বাকি আছে, আপনি খেয়ে ওষুধটা খেয়ে নেন। তখন সূর্য বলতে লাগে, তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। তখন রূপা মনে মনে ভাবতে লাগে, বাবা আমাকে যাই বলুক না কেন, যাই করুক না কেন, বাবা আমাকে ছেড়ে ভাত খাচ্ছে না, আমাকে ছেড়ে খাওয়া দাওয়া করছে না, বাবা আমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসে, কিন্তু সোনার মনে আমি আঘাত দিয়ে ফেলেছি বলে বাবা আজকে এইরকম পরিণতি হয়েছে, বাবা আজকে এরকম করছে।
আর অন্যদিকে মানে তখনই হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে আসছে সোনা। সে তার অশালীন ড্রেস পরে, একটা খারাপ ছোট স্কার্ট ড্রেস পরে নিচে নেমে এসছে এবং তখন তাকে দেখে অবাক হয়ে যাচ্ছে প্রত্যেকে। আর তখনই আমরা দেখতে পাচ্ছি দীপা বলতে লাগে, সোনামতি কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস এত রাত্রে, কী ব্যাপার তোর? তখন সূর্য বলতে লাগে যে সোনামা হ্যাঁ তুই সত্যি কোথায় যাচ্ছিস, এখন এই অবস্থায় যাওয়াটা উচিত হবে না। তখন সোনা বলতে লাগে যে বাবা আমি একটু নাইট ক্লাবে যাচ্ছি। মুখের ওপরে, বাবা মায়ের মুখের উপরে এরকম এত রাত্রে নাইট ক্লাবে মানে যাওয়ার যে কথাটা, সে কথাটা শুনতেই সূর্য এবং দীপা অবাক হয়ে যায়। তখন সোনা এসে বলতে লাগে বাবা আমার মনমতি ভাবা নেই, আমি একটু নাইট ক্লাবে যাই। তখন সূর্য বলতে লাগে যে ঠিক আছে মা তুই যা। তখন দীপা বলতে লাগে কেন ডাক্তারবাবু আপনি কেন তো পারমিশন দিচ্ছেন, পারমিশন দিয়েন না, আজকের দিনটা অন্তত বাড়ি থাক, আর নাইট ক্লাবে যাবে সেনগুপ্ত পরিবারের মেয়ে, না 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 না, এ হতে পারে না। তখন সূর্য বলতে লাগে দেখো ওর মনের কন্ডিশনটা ভালো না, ও যাক ও যাক। তখন আমরা দেখতে পাচ্ছি উর্মি নেমে আসার বলতে লাগে কেন নাইট ক্লাবে যাবে না, সোনা নিজের মতো করে বাঁচতে চায়, নিজের জন্যে বাঁচতে চায়, নিজের জীবনটাকে উপভোগ করতে চায়। এবং সোনাও সেই ডায়লগটা দেয়, হ্যাঁ আমি নিজের জন্য বাঁচতে চাই, নিজের জীবনটাকে উপভোগ করতে চাই। তোমরা কি চাইছো আমি ঘরের কোনায় মুখ বুজে কান্না করি? না না, সেটা আমি হতে দেবো না। আমি নাইট ক্লাবে যাবো, এনজয় করবো, আনন্দ করবো, আমার যা খুশি তাই করবো। তখন দীপা বলতে লাগে উর্মি তুই এটা কি বলছিস? তখন উর্মি বলতে লাগে কেন, ও আজকালকার মেয়ে, ও এখন মানে সবে টিনেজার মেয়ে, ও নাইট ক্লাবে যাবে না তা কে যাবে নাইট ক্লাবে? এই বলে উর্মি সেখান থেকে চলে যায়। তখন সোনা দীপা তো মানতেই চাচ্ছে না, কিন্তু সোনা বিভিন্ন রকমের চোটপাট করতে লাগে। তখন দীপা বলতে লাগে ডাক্তারবাবু আপনি কিন্তু ভুল করছেন, ওকে পারমিশন দেবেন না, ওকে পারমিশন দেবেন না। কিন্তু সূর্য বলতে লাগে ঠিক আছে আমি গায়েলাকে ফোন করছি, বাড়ির গাড়ি নিয়ে তুমি যাও আর সকাল সকাল ফিরে চলে এসো। সূর্য পারমিশন দিয়ে যায়, কিন্তু দীপা বলে না আমি পারমিশন দিতে পারবো না। এই বলে দীপা সামনের দিকে সোনার কাছে এগিয়ে যায়, বলতে লাগে সোনামতি আমার কথাটা বোঝার চেষ্টা কর। কিন্তু সোনা বলে না আমি তোমার কথা বুঝতে পারবো না, আর তুমি কে, তোমাকে আমি ঘৃণা করি, আই হেট ইউ। এই বলে সোনা তার মাকে এক প্রকারে জোরে ছেড়ে ফেলে দেয়। তখন সূর্য তাকে ধরে নেয় আর সোনা আস্তে আস্তে করে ঘর থেকে বেরিয়ে যায়, জোরে মানে দৌড়ে ছুটে চলে যায়, ঘর থেকে বেরিয়ে যায়। তখন সূর্য বলতে লাগে দীপা তুমি কেন এটা করলে, ও গাড়ি আসতো, গাড়িতে করে চলে যেত, এখন যেটা করলে ও তো নিজের মতো করে একা হয়ে চলে যাবে। তখন দীপা বলে না আমি আর থাকতে পাবো না, আমি সোনার পিছন পিছন যাবো, আমি দেখবো কোথায় যাচ্ছে। এই বলে দীপা এবং রূপা সোনার পেছন পেছন দৌড়ে চলে যায়। তখন সূর্য মাথায় হাত দিয়ে ভাবতে লাগে যে হাই ভগবান আমি কি করব, আমার যে কী করার আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে সোনা বাইরে বেরিয়ে এসছে এবং ট্যাক্সি ধরে নাইট ক্লাবের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর নাইট ক্লাবে যাওয়ার আগের মুহূর্তে মানে দীপা তাকে ধরে ফেলার বলতে লাগে সোনা মা তুই যাস না মা যাস না। কিন্তু সোনা কোনো কথা শোনে না, সে গাড়িতে উঠে চলে যায়। তখনই দীপা সামনের দিকে যখন ছুটে চলে আসে তখন একটা মোটরসাইকেলে ধাক্কা মেরে দীপা সেখানে রাস্তায় পড়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। আর মনে মনে ভাবতে লাগে সোনা মা তুই কেন এমন করলি। তখন রূপা তাকে ধরে ফেলে আর বলতে লাগে মা তুমি কেন এমন করলে, মা হিংসুকুটি ও শুনবে না মা, তুমি কেন এমন করলে। এবং দীপা এবং রূপা রাস্তায় বসে অঝরে কান্না করতে লেগেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরিয়ান তো সেই নাইট ক্লাবের মধ্যে বসে রয়েছে এবং তার সামনে বিভিন্ন রকমের নেশার পানীয় তার সামনে চলে আসছে, কিন্তু সে মোটেই কোনো খাদ্য খেতে চায় না, কোনো কিছু নেশা পান করতে চায় না। কিন্তু তার মনে হতে লাগে জয় কীভাবে তাকে মেরেছিল, রূপা কীভাবে তাকে বাঁচিয়েছিল, সেই স্মৃতিগুলো তার মনের খাতায় উদ্ভাসিত করতে লাগে। সোনা কীভাবে রূপার গালে সেই মানে সন্দেশটাকে ঠেসে দিচ্ছিল, তাকে এত প্রকারে অপমান লাঞ্ছিত করেছে, মানে কৃষ্ণকে লাঞ্ছিত বঞ্চিত করেছে কৃষ্ণ, সেই কথাটাই মনে মনে ভাবতে লাগে, নিজের মনের খাতায় উল্টাতে লাগে, আওড়াতে লাগে। আর সে প্রচণ্ড মানসিক টেনশানে, প্রচণ্ড মানসিক অবসাদে ভেঙে চুরমার হয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তেই সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে সোনা এবং সে আস্তে আস্তে করে সামনের দিকে চলে আসে এবং সামনের দিকে এসে ওয়েটার বলতে লাগে যে আপনি কি খাবেন, ভদকা খাবেন নাকি মদ খাবেন। তখন সোনা নিজেই কনফিউশন হয়ে যাচ্ছে, সে তো কখনো খেয়ে অভ্যাস নেই, তার কী খেতে পারে, কী খেতে চায়। সে তো তখন দাঁড়িয়ে নিজের মনে মনে ভাবতে লাগে কী খাবে, সেই নাইট ক্লাবে তো একা, তার কোনো বন্ধু বান্ধব নেই, সে কী করতে পারে। তখনই আমরা দেখতে পাচ্ছি ওই যে ছেলেটা নাইট ক্লাবের মধ্যে ঢুকছিল, যাকে পরিচয় আমরা পাইনি, সেই ছেলেটা এসে বলতে লাগে হ্যাভ ইউ সাজেস্ট, আমি তো কি তোমাকে সাহায্য করতে পারি, সাজেস্ট করতে পারি, তোমাকে আমি চুজ করে দিতে পারি তুমি কী খাবে। তখন সোনা অবাক হয়ে সেই ছেলেটার দিকে তাকিয়ে থাকে এবং সেই ছেলেটাও আমরা দেখতে পাচ্ছি সোনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা পর্বের আলোচনাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমাকে জানিও। হ্যাঁ একটা জিনিস, ভিডিও একটু লং হয়ে যাচ্ছে, সেটার জন্য আমি খুবই দুঃখিত। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ভিডিওটাকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যায়, তবে একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গেলে একটু ভিডিও লং হয়ে যাচ্ছে। সো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, তোমরা সবাই কিন্তু ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং অনুরাগের ছোঁয়া সিরিয়াল কেমন লাগছে এখন বর্তমানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক বন্ধু আমাকে কমেন্ট করে জানায়, সত্যি খুব ভালো লাগে, আমার ভিডিওটি তৈরি সার্থকতা কিন্তু এখানে চলে আসে, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। সো চলো তাহলে সবাই ভালো থেকো।